বন্ধুরা, আজকে আমরা একটা টক শো দেখব যেখানে ডক্টর এম শাহিদুজ্জামান কিছু বলেছেন যেটা ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক রাজনৈতিক বিভিন্ন যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং তারপরে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেখানে তাদের যে ভূমিকা, যে ছাত্রদের ভূমিকা রয়েছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমার এই ভিডিওটা এবং যেটার শিরোনাম হচ্ছে আর একটু দেরি হলে ভারতীয় সেনা দেশে ঢুকে পড়তো। হ্যাঁ, তো এটা নিয়েই ভীষণ একটা কি গুরুগম্ভীর শিরোনাম এবং সেখানে ভারতকে একটু কি বলবো দোষারোপী করা হচ্ছে বলা হচ্ছে। তো সেই নিয়ে আজকে ভিডিওটা আমরা দেখতে চলেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভারত মনে করে যে আওয়ামী লীগের বাদে এখানে যে কোনো সরকারই আসুক না কেন সেটা মৌলবাদী সরকার। এই কয়েকটা শব্দতে কিন্তু হি হ্যাজ কনভেড টু ইন্ডিয়া দ্য ম্যাডনেস। ইন্টেলিজেন্সের ব্যাপারে আমার আশঙ্কা হচ্ছে এই যে দেখেন, আমরা শুনে ইটস ওপেন সিক্রেট নাও যে ডিজিএফআই এনএসআইতে নাকি প্রচুর পেনিট্রেট করেছে, মানে এমপ্লয় এমন দেয়া হয়েছে কয়েক হাজার ছাত্রলীগ কর্মীদের এনএসআইতে চাকরিতে ঢোকানো হয়েছে। তারা এখন মিড লেভেল থেকে আপার মিড লেভেলে চলে গেছে। যারা রিটায়ার্ড আর্মি অফিসার্স যারা রয়েছে, যাদেরকে প্রিমেচিওর রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে এখন জরুরি ভিত্তিতে আনা। এটা হয়তো দে আর ওয়েটিং। আমাদের ইন্টেলিজেন্স মেশিনারিটাকে পুরো ওভারহল করতে হবে and we have to do it very fast. 28 দিনের এই সরকারের যে প্রশাসনিক পদক্ষেপগুলো কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো বলবো যে এরা যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে এবং পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা প্রশ্নে তারা যথাযথ মূল্যায়ন করে দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায়িত্বশীল পদে বসিয়েছে। এবং আমার যে বিষয়ে আমার ধারণা রয়েছে, যেমন ধরেন পররাষ্ট্রনীতিতে ক্ষেত্রে একজন খুবই অভিজ্ঞ একজন পররাষ্ট্র সচিব, প্রাক্তন সচিব, তার ইন্টিগ্রিটি, অনেস্টি, ইম্পার্শিয়ালিটি প্রশ্নাতীত এবং হি ইজ ইন চার্জ। তারপর আপনার ধরেন জাতীয় নিরাপত্তা, সামরিক বাহিনীর দেখাশোনার ক্ষেত্রে একজন খুবই ভালো উপযুক্ত একজন সিনিয়র রিটায়ার্ড অফিসার, তার সম্পর্কে সুনাম শুনেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে গতকাল যেই অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক, যে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক যে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, আমি তার সম্বন্ধে দেখলাম অসাধারণ মেধাবী একজন, অত্যন্ত নামকরা একজন পুলিশের আইজি, অনেক আগে ছিলেন। 2000 মুজাল ভাই বোধহয় চিনতে পারবেন, পুলিশের আইজি ছিলেন অনেক আগে। ওবিএম ইয়াহিয়া বলে এক ভদ্রলোক, তিনি ওবিএম ইয়াহিয়া, ওবিএম 2000 সালে বোধহয়, 2000 বা 2001 সালে, এনিওয়ে তারই এক ছেলে এই ভদ্রলোক। হি ইজ এ ভেরি ওয়েল এস্টাবলিশড ভিজিটিং প্রফেসর ছিল লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে, আমেরিকার একটা নামকরা ইউনিভার্সিটি। এবং সে এই যে আপনার ইয়ের উপরে তার স্পেশালাইজেশন, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনসে যেসব গোপন ইয়েগুলো হয়, রিমুভাল ইয়েটিয়ে, মানে অসাধারণ দেখলাম জায়গাগুলো সে বসে আছে। এবং আমার মনে হয় যে তাকে আনা হয়েছে বিশেষভাবে মানি লন্ডারিং, যে সমস্ত টাকা পয়সাগুলো যে চলে গিয়েছে বাইরে। আমাদের হাসান মনসুর আছে গভর্নর বাংলাদেশ ব্যাংকে, হি ইজ অ্যান এক্সট্রিমলি ওয়েল কানেক্টেড পারসন, ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, ব্যাংকিংয়ের এই ভিতরকার ইয়েগুলো খুব ভালোভাবে বোঝেন। তারপর তার শিক্ষক সালেউদ্দিন সাহেব আর আরেকদিকে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, দুইজনই কিন্তু মানে ইটস অ্যান এক্সিলেন্ট টিম। আর এই যে ফজলে সিদ্দিকী কালকে যে জয়েন করেছে, হি ইজ এ উইজার্ড। এবং এই অল্প বয়সে যে একটা বাঙালি, আপনি তার সিভি দেখলেই বুঝতে পারবেন যে কি কি পজিশন সে হোল্ড করছে। সিঙ্গাপুরে, আমেরিকার একটা ইউনিভার্সিটিতে, তারপর আপনার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করছে। এবং আই হোপ যে ভালো, এখন যেই বিষয়গুলো চিন্তার সেটা কিন্তু যে ভাবনার চিন্তা করার, সেগুলো আজকে প্রধান উপদেষ্টা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন। যেমন তিনি ভারতের ব্যাপারে যে একটা বক্তব্য দিলেন, ক্রিটিক্যাল, অ্যান্ড আই লাইক ইট। উনি বললেন যে ভারত মনে করে যে আওয়ামী লীগের বাদে এখানে যে কোনো সরকারই আসুক না কেন সেটা মৌলবাদী সরকার।
এই কয়েকটা শব্দতে কিন্তু হি হ্যাজ কনভেড টু ইন্ডিয়া দ্য ম্যাডনেস ইন দেয়ার অ্যাটিটিউড, হ্যাঁ, উদ্ভট চিন্তাভাবনা। তারপর এই যে তারা এই মনে করে যে এই দেশে তাদের যতক্ষণ না তাদের স্বার্থ সংরক্ষিত হয় তারা সরাসরি তারা এখানে পদক্ষেপ নেবে, এমন পদক্ষেপ নেবে যেমন আজকে জানতে পারলাম যে তারা ওই যে একটা গ্যাস পাইপলাইন হচ্ছিল আপনার সাম এনার্জি গ্যাস কিংবা সেটা বন্ধ করে দিচ্ছে, অ্যাব্রাপ্টলি বন্ধ। তো তাহলে এখন তাদের যদি এই অ্যাটিটিউড হয় আমাদেরকেও সেইভাবে রেসপন্ড করতে হবে। সবচেয়ে বড় যেটা হুমকি আমি দেখি আমার সমালোচনার ক্ষেত্র, এটা এই সরকারকে আমি ব্লেম করব না, কিন্তু যেহেতু আমি নিরাপত্তা বিষয়ে আমার বিশেষজ্ঞতা রয়েছে, আমার দুশ্চিন্তা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স কমিউনিটি নিয়ে, বুঝেছেন? কারণ ইন্টেলিজেন্স হচ্ছে একটা দেশের নিরাপত্তার আইজ অ্যান্ড ইয়ার্স, কান ও চোখ। এবং এখনকার বিশ্বে এত ইম্পর্টেন্ট প্রফেশনাল ইন্টেলিজেন্স, যা আপনি দেখেন মোসাদ, তারপর ইন্ডিয়ার আমেরিকার যে ইন্টেলিজেন্স, এগুলো কত গুরুত্বপূর্ণ। কারণ ফরেন পলিসি ফোরকাস্ট করা, দেখেন আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি আমাদের দুই প্রতিবেশী থেকে। একদিকে তো ভারত সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো সময় আমাদের থাবা দিবে, যে কোনো সময় আমাদের, মানে আর একটা বছর যদি দেরি হতো এই সরকার আসতে, তাহলে কিন্তু আমাদের এই দেশের ভিতরে ভারতীয় সেনাবাহিনীর একটা স্থায়ী উপস্থিতি ঘটে যেত। কীভাবে ঘটতো আমি সেটা ডিটেইলসে যাব না, বাট আই ক্যান টেল ইউ দিস মাচ, যে ওরা যেভাবে এগিয়ে যাচ্ছিল, উই উড হ্যাভ টার্নড ইনটু এ ভ্যাসেল স্টেট ইন সাবস্টেন্স। নেপাল আর ভুটানে যেমন হবে। কিন্তু বিধাতার মানে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমাদের ছাত্ররা যে সাহস দেখাইছে, আমি মনে করি যে দে আর দ্য সেন্টিনেলস, তাদেরকে থাকতে হবে, তাদেরকে গার্জিয়ানের। তবে এই যে ইন্টেলিজেন্সের ব্যাপারে আমার আশঙ্কা হচ্ছে এই যে দেখেন আমরা শুনে, ইটস ওপেন সিক্রেট নাও, যে ডিজিএফআই এনএসআইতে নাকি প্রচুর পেনিট্রেট করেছে, মানে এমপ্লয় এমন দেয়া হয়েছে, কয়েক হাজার ছাত্রলীগ কর্মীদের এনএসআইতে চাকরিতে ঢোকানো হয়েছে, তারা এখন মিড লেভেল থেকে আপার মিড লেভেলে চলে গেছে। আর আরও মারাত্মক হচ্ছে ডিজিএফআইয়ের মতো সংস্থা যেটা ফরেন ইন্টেলিজেন্স নিয়ে ডিল করে, সেখানে তাদের উপস্থিতি। আমার রিকমেন্ডেশন হচ্ছে যে মানে আমি জানি যে খুব মেধাবী একজন সেনাবাহিনী অফিসার এখন ডিজিএফআইকে হেড করছে, মেজর জেনারেল ফয়েজ, হ্যাঁ, আমি সোর্ড অফ অনার পাওয়া, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এবং তার অতীত পূর্বসূরীরা ছিল ভয়াবহ দুর্নীতিবাজ। আই হোপ দে উইল বি কট। একজন আমেরিকার ভার্জিনিয়াতে রয়েছে, আরেকজন বোধহয় এই কিছুদিন আগে রিটায়ার করানো হয়েছে বাধ্যতামূলকভাবে। ডেঞ্জারাস এলিমেন্টস, অ্যান্ড আই এম শিওর দে উইল বি ট্রাইড। মিলিটারি ইয়ে তো হচ্ছে, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে। এখন এই ফয়েজ, হাউ ইজ ই গোয়িং টু টেক কেয়ার অফ দ্য ডিজিএফআই? আমি তো চিন্তা করতে হবে। আমি ইন্টেলিজেন্স পড়াচ্ছি, বছরের পর বছর আমি বিষয়টার উপর পড়াশোনা করে আসি। দেখেন এই যে মায়ানমারে আমাদের হঠাৎ করে এখন 4 লাখ রোহিঙ্গা যে রয়েছে, তাদের প্রায় 8,000 রোহিঙ্গা এই আরাকান আর্মি ঢুকে দিচ্ছে। অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন ইজ, আনলেস আমরা যদি শার্পলি রিয়াক্ট না করি, যদি ওদের অ্যাপিসমেন্টের থেকে সরে না এসে হার্ড লাইনে না যাই, তাহলে কিন্তু আরও 4 লাখ ঢুকে যাবে খুব শিগগিরই। সো দ্যাট ইজ ওয়াই উই নিড যে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সকে র্যাডিক্যালি ডেভেলপ করতে হবে। আমি তো মনে করি যে এই আস্তে চললে ইন্টেলিজেন্স উই ক্যানট অ্যাফোর্ড গো স্লো। হ্যাঁ, এই যে যারা ঢুকছে এই ইন্ডিয়ান এজেন্টস, রয়ের পুরা পেনিট্রেট করে ফেলছে, ইউ হ্যাভ টু কিক দেম আউট, ইমিডিয়েটলি কিক দেম আউট। এবং আমাদের ইউনিভার্সিটিসগুলোর অনেক ভালো ভালো মেধাবী ছাত্র আছে, হ্যাঁ, অ্যান্ড দে ক্যান পিক আপ ভেরি ফাস্ট। এবং এই ধরনের একটা, কিংবা যারা রিটায়ার্ড আর্মি অফিসার্স যারা রয়েছে, যাদেরকে প্রিমেচিওর রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে এখন জরুরি ভিত্তিতে আনা। এটা হয়তো দে আর ওয়েটিং, মানে ভাবছে যে কি করব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে, এই বিষয়টা নিয়ে কেউ খোলাখুলি আলোচনাও করে না, কখনো দেখবেন না। বাট আনলেস উই ডিল উইথ দেম, ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু, ইন্ডিয়াতেও ইন্টেলিজেন্স নিয়ে তারা কিন্তু সরাসরি কথা বলে। এবং এই জন্য আমি মনে করি যে আমাদের ইন্টেলিজেন্স মেশিনারিটাকে পুরা ওভারহল করতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট ভেরি ফাস্ট। যে কোনো দেশের অবকাঠামো এবং অস্তিত্ব রক্ষায় কিন্তু ইন্টেলিজেন্স ভীষণ কার্যকরী একটা জিনিস। কারণ এখানে যেটা বলা হলো, ইন্টেলিজেন্সকে বলা হয় চোখ এবং কান। যে কোনো
দেশের। তো সেই জায়গায় ডিজিএফআই এবং এনএসআই এই দুটো সংগঠন রয়েছে বাংলাদেশে যারা এই কাজগুলো করে, আর সেখানেই বলা হচ্ছে পুরো একটা চক্র চলছে। এই চক্রের মধ্যে একটা দুর্নীতি পরায়ণ সমস্ত মানুষ ঢুকে পড়েছে, যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের ম্যাক্সিমাম যে ছাত্রলীগের স্টুডেন্ট তাদের দিয়েই ভর্তি, এবং তারা এই কাজগুলো করছে যেটা কিনা দেশের পক্ষে ক্ষতিকর হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে ওই তো ছাত্রলীগের যে স্টুডেন্টরা ছিল তারাই এখানে মোটামুটি জায়গা দখল করে নিয়েছে। আর যেটা বলা হচ্ছে যে রয়ের ইনভলভমেন্ট যেটা, সেটাও কিন্তু এই এনএসআই বা ডিজিএফআই এর মধ্যে কিন্তু দেখা যায়, এবং এই জিনিসটা কিন্তু খুব খারাপ। ওনার শহীদুজ্জামানের কথায়, ডক্টরের কথায়, এইটা খুবই বাজে জিনিস। এবং ইন্টেলিজেন্স, যে কোনো দেশে ইন্টেলিজেন্স কিন্তু পক্ষপাতবিহীন হওয়া দরকার, এবং সেই দেশের চোখ এবং কান হিসেবেই থাকা দরকার। আজকে যেটুকু বুঝতে পারলাম এখানে, যে এই সরকার মানে গত সরকার যদি থাকতো তাহলে বলা হচ্ছে যে ভারতের কবজা কিন্তু আরো বেশি এটে আসতো, শক্ত হয়ে যেত। তো এর পিছনে কিন্তু আওয়ামী লীগকে বলা হচ্ছে, যেটা প্রত্যেকটা দোষারোপ করা হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি ইন্টারভিউয়ে সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত সরকার কিন্তু অন্য কিছু দেখতে পায় না, যেটা হচ্ছে যে আওয়ামী লীগকেই একমাত্র কাছের মনে করে, বাদ বাকি বাংলাদেশের অন্যান্য দল এবং অন্যান্য একদম প্রতিষ্ঠান তাদের কাছে মানে ভারতের কাছে অতটা গ্রহণযোগ্য নয়। তারা সবাই মৌলবাদী মনে করে ভারত সরকার, এবং সেটা ভারত সরকারের যারা উচ্চ পর্যায়ের মানুষজন রয়েছে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, তারাই বলতে পারবে, কারণ তারা কোন চোখে দেখে না দেখে। তো এই ব্যাপারটা এর আগে আমরা দেখেছি, বিএনপি শাসন ক্ষমতায় ছিল, তখনও একটা নেগোসিয়েশন চলতো। হ্যাঁ, কিছু খারাপ দৃষ্টান্ত আমরা দেখেছি। তারপরেও আমরা দেখেছি যখন বিজেপি গভর্নমেন্ট এখানে আসলো, তখন কিন্তু যেটা শুনেছি যে বাংলাদেশে বিএনপি কিন্তু মিষ্টি বিতরণ করেছিল নিজেদের মধ্যে, কারণ হচ্ছে বিজেপি সরকার এসেছে, যার এইটাই ধরে নিয়েছিল যে বিজেপি সরকার আসলে বিএনপি কিছু ভালো ফল করতে পারে। তো সেটা যাই হোক, পরবর্তী সময়ে তাদের স্বপ্নভঙ্গ হয়, যেটা আওয়ামী লীগের সমর্থকরা বলে যে বিজেপি আসবে ভেবে তারা মিষ্টি বিতরণ করেছিল, কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তো এই ধরনের দোষারোপ করা নিজেদের মধ্যে চলতেই থাকে, এবং সত্যি বলতে কি যে কোনো দেশের যে অবকাঠামো এবং অস্তিত্ব, এটা রক্ষা করা অবশ্যই তাদের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সরকারি সংস্থাগুলো, তাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। এবং তারা যদি দেশাত্মবোধক হয়ে এবং সঠিকভাবে দুর্নীতি পরায়ণ না হয়ে যদি কাজটা ঠিক মতো করে, তাহলে কিন্তু এই জিনিসগুলো আসে না সামনে। দুর্নীতিকে সাইডে সরিয়ে রেখে যদি ঠিকঠাকভাবে চলে তাহলে অনেক কিছুই করতে হবে। এবং আমরা যেটা জানতে পারলাম যে অধুনা যে সরকার এসেছে, তারা কিন্তু সঠিক জায়গায় সঠিক মানুষকে বসাচ্ছে। আমরা সেটা এমনিতেও দেখেছি, উপদেষ্টা যারা রয়েছেন, হ্যাঁ, তাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা পদগুলো দেওয়া হয়েছে, বা তার পিছনে যারা রয়েছে বুদ্ধি দিচ্ছেন বা উপদেশের সহায়ক যারা রয়েছেন, তারাও কিন্তু ভীষণভাবে ইন্টেলিজেন্ট এবং ভীষণভাবে কূটনীতি বা রাজনীতিটা ভালো বোঝেন। তো এই সমস্ত মানুষদের সঠিক জায়গায় বসানো হচ্ছে, এবং আস্তে 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 আমার মনে হয় সেই জায়গাগুলো সঠিক হয়ে যাবে, এবং সেই সময়ের সাপেক্ষ একটু হয়তোবা 6 মাস 1 বছর লাগতে পারে, তবে সেই পরিষ্কার যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে। যাই হোক, ভিডিওটা দেখলাম এবং বক্তব্য তার শুনলাম, আশা করি তোমরাও একমত হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।